আচ্ছা, আজকে আমাদের পজিটিভ থেকে নেগেটিভের মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 2 পজিটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা গতদিনকে বিপরীত শব্দ যোগে করেছিলাম এবং ডবল নেগেটিভ যোগে করেছিলাম। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা দেখে এসে তবেই পজিটিভ থেকে নেগেটিভ এই পার্ট 2 এর ভিডিওটা দেখবা। আজকে টু যুক্ত বাক্যে টু যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় কিভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখব। যদি টু উইক টু থাকে সে জায়গায় সো বসাতে হয়, আর পরের অংশটুকু বাক্যটা যদি অ্যামিজারের মধ্যে হয় বা প্রেজেন্ট টেন্সে থাকে ক্যান নট লিখতে হয়, আর পাস্ট টেন্সে থাকলে কুড নট লিখতে হয়। উদাহরণটা আমরা দেখি। হি ইজ টু উইক, এই উইক মানে দুর্বল, টু মুভ, মুভ মানে চলাফেরা করা। তাহলে হি ইজ টু উইক টু মুভ, এর বাক্যটার মানে কি দাঁড়ায়? যে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? হি ইজ সো উইক। তাহলে টু উইক থাকলে তোমরা লিখবা সো উইক। হি ইজ সো উইক দ্যাট, দ্যাট বসাতে হবে উইক শব্দটা লেখার পরে। দুর্বল, এই অ্যাডজেক্টিভ, উইক হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কিন্তু দ্যাট বসাতে হবে নেগেটিভ করার সময়। তাহলে হি ইজ সো উইক, তাহলে টু উইক থাকলে বা টু থাকলে সো উইক, সো লিখতে হবে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ, সে এত দুর্বল যে সে চলাফেরা করতে পারে না। তাহলে ক্যান নট কেন হলো আর এখানে কেন কুড নট হয়েছে? বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, মানে অ্যাম ইজ আর এর মধ্যে আছে বা প্রেজেন্ট টেন্সে আছে, তাই ক্যান নট হয়েছে। ওয়াজ আছে, পাস্ট টেন্স, ওয়াজ থাকলে পাস্ট টেন্সে থাকে, তাই কুড নট হয়েছে। এটা তোমাকে বুঝে ক্যান নট আর কুড নট লিখতে হবে। তাহলে হি ওয়াজ টু স্মল টু ক্লাইম আপ, ক্লাইম আপ মানে চড়া বা আরোহণ করা, তোমরা জানো। তাহলে তাহলে হি ওয়াজটা লিখে দাও টু এর জায়গায় সো। হি ওয়াজ সো স্মল, সে এত ছোট ছিল, দ্যাট যে, স্মল শব্দটা বা উইক এগুলি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে দ্যাট হয়েছে। তাহলে হি ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট ক্লাইম আপ। তাহলে কুড নট কেন হলো? কারণ ওয়াজ রয়েছে পাস্ট টেন্স, তাই পাস্ট টেন্সে ক্যান নটটা কুড নট হয়। এরপরে সেই একই নিয়ম, ইট ইজ টু ডিফিকাল্ট টু ডু, তাহলে টু জায়গায় সো লিখতে হবে, তারপরে ডিফিকাল্ট মানে কঠিন, এরপরে দ্যাট লিখতে হবে। তাহলে ইট ইজ সো ডিফিকাল্ট দ্যাট নান ক্যান ডু ইট, কেউ এটা করতে পারে না। এটা বাক্য বুঝে ক্যান নট, কুড নট, নান এসব লিখতে হবে। ইট ইজ টু ডিফিকাল্ট, এটা এত কঠিন টু ডু, বলছে এটা করার পক্ষে খুবই কঠিন, তার মানে এটা এত কঠিন যে কেউ করতে পারে না। বাংলা মানেটা আগে, বাংলা ভাবটা আগে বুঝতে হবে। তাহলে ইট ইজ সো ডিফিকাল্ট দ্যাট নান মানে কেউ না, নান ক্যান ডু ইট, এটা এত কঠিন যে কেউ করতে পারে না। সত্যিই তো কঠিন জিনিস হলে কেউ কি করতে পারে না, তাই নান ক্যান ডু ইট। এর পরেরটা আমরা দেখব, খুবই ইজি এবং খুবই পরীক্ষাতে আসে। হি ওয়াজ টু পোর টু বাই বুকস, বাই মানে কেনা, সে এত গরিব যে বই কিনতে পারে না, এই সেন্সে হবে আর কি। তাহলে ওয়াজ আছে, আবার সে কুড নট হবে। তাহলে হি ওয়াজ সো পোর, এই টু জায়গায় সো, পোর মানে গরিব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে দ্যাট বসেছে। তাহলে হি ওয়াজ সো পোর, সে এত গরিব যে হি কুড নট বাই বুকস, সে বই কিনতে পারে না। কুড নট কেন হলো? ওয়াজ আছে বলে, পাস্ট টেন্সের ক্ষেত্রে। ক্যান নটের জায়গায় কুড নট, পারে না অর্থে, পারেনি অর্থে। তাহলে সে এত গরিব যে বই কিনতে পারেনি, এরকম। তাহলে হি ইজ টু প্রাউড টু বেগ, বেগ মানে ভিক্ষা করা, তাহলে এটা হবে হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট বেগ, সে এত গর্বিত যে সে ভিক্ষা করবে না, বা সে এত অহংকারী যে ভিক্ষা করবে না। তো অহংকারী না বললে, প্রাউড মানে গর্ব, তোমরা সবাই জানো, সে গর্বিত যে সে ভিক্ষা করবে না। ঠিক আছে, এখানে বাক্যটার সেন্সটা বুঝে উইল নট হয়েছে। তারপরে দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, তাহলে দ্য নিউজ ইজ সো গুড হবে টু গুডের জায়গায় দ্যাট ইট ক্যান নট বি ট্রু, খবরটা এত ভালো যে এটা সত্য হতে পারে না। ইট ক্যান নট বি ট্রু, ইট ক্যান নট বি ট্রু। ঠিক আছে, খুব ভালো করে মানে বুঝে, ভাব বুঝে ক্যান নট, কুড নট, উইল নট করবে। ঠিক আছে, এর পরের যে উদাহরণটা P2 প্লিজ টার্ন ওভারে আমরা চলে যাচ্ছি পরের পেজে।
এখানে যেটা লেখা রয়েছে প্রথম যে বাক্যটা ঠিক একইভাবে, হি ইজ টু লেজি টু ডু হিমসেলফ। লেজি মানে তোমরা অলস সকলে জানো, তাহলে আমরা কি করব, হি ইজ টু লেজির জায়গায় হি ইজ সো লেজি, তাহলে হি ইজ সো লেজি দ্যাট হি উইল নট ডু ইট হিমসেলফ। সে এত অলস যে সে নিজে এটা করবে না। হি উইল নট ডু ইট হিমসেলফ। দেখো কোনো জায়গায় উইল নট হয়েছে, কোনো জায়গায় ক্যান নট, কোনো জায়গায় কুড নট। তোমরা আমি বলেছি কোথায় ক্যান নট কোথায় কুড নট হবে, বাক্যটা বুঝে ভাব বুঝে উইল নট বসাতে হবে। দে আর সো লিবারেল দ্যাট দে উড অ্যাকসেপ্ট ইউ, তাহলে দে আর টু লিবারেল, তাহলে সো থাকলে টু, আবার টু থাকলে সো। দে আর সো লিবারেল নট টু অ্যাকসেপ্ট ইট, নট টু অ্যাকসেপ্ট ইট। এরপরে রয়েছে শি ইজ সো গুড, সো গুডের জায়গায় টু গুড, আবার টু গুডের জায়গায় সো গুড। তাহলে শি ইজ সো গুড দ্যাট শি উড হেল্প ইউ, শি ইজ টু গুড নট টু হেল্প ইউ, মানে সে এত ভালো যে সে তোমাকে সাহায্য না করে থাকতে পারবে না। শি ইজ টু গুড নট টু হেল্প ইউ। বাক্যের মানে বুঝে আমাদের করতে হবে। এতক্ষণ আমরা কি করেছিলাম, যে কোশ্চিনে টু থাকলে সো হচ্ছে, ঠিক একইভাবে আমাদের কোশ্চিনে যদি সো থাকে, কোশ্চিনে যদি সো থাকে উত্তর লেখার সময় টু লিখতে হবে। কোশ্চিনে যদি টু থাকে উত্তর লেখার সময় সো লিখতে হবে। দে আর সো লিবারেল টু লিবারেল নট টু অ্যাকসেপ্ট ইট। যখনই কোশ্চিনে সো থাকবে এই জায়গাটায় নট টু হয়ে যাবে। যখনই কোশ্চিনে সো থাকবে দেখো নট টু হয়ে গেছে, দেখিছ? কোশ্চিনে সোর জায়গায় টু, আর তারপরে অংশটুকু নট টু দিয়ে লিখতে হবে। তাহলে সো লিবারেল থাকলে পরের অংশটুকু নট টু দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এই পার্থক্যটা ভালো করে মনে রাখবে। পার্থক্যটা কি, যদি কোশ্চিনে টু থাকে উত্তর লেখার সময় সো, আর যদি সো থাকে উত্তর লেখার সময় টু, আর সো যুক্ত বাক্যে উত্তর লেখার সময় টু লিখতে হবে এবং পরেরটা নট টু দিয়ে লিখতে হবে। সো যুক্ত বাক্যে উত্তরটা টু লিখতে হবে এবং পরের অংশটুকু নট টু দিয়ে করতে হবে। ঠিক আছে, এরপরে চলে যায় অনলি থাকলে কি হয়। এতক্ষণ আমরা টু সো এসব দিয়ে করলাম, ক্যান নট, কুড নট, উইল নট, নট টু এসব করলাম। এবার আমরা যদি অনলি থাকে তাহলে কিভাবে করব। অনলি গ্র্যাজুয়েটস আর এলিজেবল। ঠিক আছে, তাহলে অনলি থাকলে নান বাট বা কোনো দ্রব্যের ক্ষেত্রে নাথিং বাট লিখতে হয়। অনলি থাকলে নান বাট বা নাথিং বাট, অনলি থাকলে নান বাট, তাহলে নান বাট গ্র্যাজুয়েটস আর এলিজেবল, মানে অনলি গ্র্যাজুয়েটস আর এলিজেবল, মানে শুধুমাত্র গ্র্যাজুয়েটরাই যোগ্য। তাহলে নান বাট গ্র্যাজুয়েটস আর এলিজেবল, এই আর এলিজেবলটা লিখে নেবা এটা। তার মানে কি, গ্র্যাজুয়েট ছাড়া কেউ যোগ্য নয় এরকম মানে, নান বাট গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েট ছাড়া কেউ যোগ্য নয় এরকম মানে। অনলি মানে শুধুমাত্র, শুধুমাত্র গ্র্যাজুয়েটরাই যোগ্য এরকম বাংলা মানে। আর এখানে নান বাট গ্র্যাজুয়েটস আর এলিজেবল মানে কি, যে গ্র্যাজুয়েট ছাড়া কেউ যোগ্য নয় এরকম। তাহলে অনলি থাকলে নান ব্যাট, কিন্তু দ্রব্যের ক্ষেত্রে নাথিং বাট হয়, বাক্য বুঝে তোমাকে নাথিং বাট নান বাট লিখতে হবে। তাহলে অনলি থাকলে নান বাট বা নাথিং বাট। ইউ মাস্ট ডু ইট, তুমি এটা অবশ্যই করবে, তার মানে কি তুমি এটা না করে থাকবে না। তাহলে মাস্ট থাকলে ক্যান নট বাট হবে, ক্যান নট বাট। তাহলে ইউ মাস্ট ডু ইট, ইউ ক্যান নট বাট ডু ইট। ঠিক আছে, এরকম। আবার সেই অনলি, অনলি এ ফুল, ফুল মানে বোকা, ক্যান ডু ইট, শুধুমাত্র বোকারাই এটা করতে পারে, শুধুমাত্র একটা বোকা এটা করতে পারে। তাহলে নান ব্যাট এ ফুল ক্যান ডু ইট, বোকা ছাড়া কেউ এই কাজটা করবে না এরকম। অনলি মানে শুধুমাত্র, অনলি থাকলে নান ব্যাট দিয়ে লিখতে হবে। কি সহজ দেখো এগুলি। উই ওয়ান্টেড অনলি সফট ড্রিঙ্কস, দেখো এটা একটা দ্রব্য পানীয়, সেক্ষেত্রে আমরা নাথিং ব্যাট লিখবো। উই ওয়ান্টেড নাথিং বাট সফট ড্রিঙ্কস, বাংলা মানেটা বোঝো। উই ওয়ান্টেড অনলি সফট ড্রিঙ্কস, আমরা শুধুমাত্র সফট ড্রিঙ্ক চেয়েছিলাম, তার মানে কি আমরা সফট ড্রিঙ্ক ছাড়া অন্য কিছু চাইনি। উই ওয়ান্টেড নাথিং বাট, আমি বলেছিলাম অনলি থাকলে নান বাট বা নাথিং বাট। ইউ ওয়ান্টেড নাথিং বাট সফট ড্রিঙ্কস। আশা করছি বুঝতে পারছো। আর অল্প একটু নিয়ম রয়েছে,
সেটা হচ্ছে নো সুনার দেন, এটা তো পরীক্ষাতে খুবই আসে, নো সুনার দেন। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার ডিড দিয়ে করতে হয়। অ্যাজ সুন অ্যাজ হি কেম অল স্টুড আপ, মানে যেই না সে ঘরে আসলো সবাই দাঁড়িয়ে পড়লো। স্টুড হচ্ছে স্ট্যান্ড ভার্বে 2 নম্বর রূপ। আমরা এই নো সুনার এই পজিটিভ বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করার সময় আমরা নো সুনার দিয়ে করব। অ্যাজ সুন অ্যাজ থাকলে, আবার বলছি অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার ডিড দিয়ে করব। নো সুনার ডিড হি কাম, এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু এই ভার্বের 2 নম্বর রূপটা লেখা আছে, কিন্তু উত্তর লেখার সময় কাম হবে 1 নম্বর রূপটা হবে, এটা খেয়াল রাখতে হবে। কেন? কারণ ডিড যুক্ত বাক্যে ভার্বের 1 নম্বর রূপটাই বসে। নো সুনার ডিড হি, নো সুনার ডিড লেখার পরে সাবজেক্ট লিখতে হবে, তারপর ভার্বের 1 নম্বর রূপ। নো সুনার ডিড হি কাম, তারপর দেন লিখতে হবে, দেন অল স্টুড আপ। নো সুনার ডিড হি কাম, কাম কেন হবে বলেছি ডিড যুক্ত বাক্যে। নো সুনার ডিড হি কাম দেন অল স্টুড আপ। তারপরে একইভাবে অ্যাজ সুন অ্যাজ উই রিচড দেয়ার হি লেফট দ্য প্লেস, যেই আমরা জায়গাটায় পৌঁছালাম সে জায়গাটা ছেড়ে চলে গেল। তাহলে নো সুনার ডিড উই, দেখো এখানে রিস্ট 2 নম্বরে আছে, আমি বলেছি রিস্টটা উত্তর লেখার সময় বা নেগেটিভ করার সময় 1 নম্বরে হবে, এটা রিস। ডিড আছে, ডিড যুক্ত বাক্যে ভার্ব বসলে 1 নম্বরে বসে, রিস, ইডিটা বাদ দিয়ে লিখতে হবে। নো সুনার ডিড হি রিচ দেয়ার দেন হি লেফট দ্য প্লেস, আগেই একই রকম ভাবে আগেরটাই। তাহলে আবার কি বললাম, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার ডিড দিয়ে করতে হবে, ডিডের পরে ভার্বের 1 নম্বর রূপ বসবে, তারপর একটা দেন বসবে। অ্যাজ সুন অ্যাজ শি স হার মাদার, যেই সে তার মাকে দেখলো, শি স্টপড ক্রাইং, সে কান্না থামিয়ে দিল। নো সুনার হ্যাড, এটা আমি হ্যাড দিয়ে করেছি, নো সুনার হ্যাড দিয়ে করা যায়। নো সুনার হ্যাড শি সিন, এবার কেন সিন হয়েছে, হ্যাড যুক্ত বাক্যে ভার্ব বসলে 3 নম্বর রূপটা বসে ভার্বের, তাহলে স ভার্বের 3 নম্বর রূপ হয়েছে সিন। নো সুনার হ্যাড, তোমরা সকলে জানো হ্যাডের পরে ভার্বের 3 নম্বর রূপ বসে, যেমন আই হ্যাড সিন, আমি দেখেছিলাম, এরকম। নো সুনার হ্যাড শি, হ্যাডের পরে সাবজেক্ট, নো সুনার হ্যাড শি সিন, সিনটা স ভার্বের 3 নম্বর রূপ, তো সকলে জানো। এস ডবল ই সি হচ্ছে 1 নম্বর, এস এ ডবল স হচ্ছে 2 নম্বর, এস ডবল ই এন সিন হচ্ছে 3 নম্বর। তাহলে হ্যাড যুক্ত বাক্যে 3 নম্বর লাগবে, কিন্তু ডিড যুক্ত বাক্যে ভার্ব বসলে, ঠিক আছে, 1 নম্বর রূপটা বসে। নো সুনার হ্যাড শি সিন হার মাদার, যেই সে তার মাকে দেখলো, দেন একই রকম ভাবে দেন হবে শি স্টপড ক্রাইং, সে কান্না থামিয়ে দিল। তো এখানে আমাদের এই পজিটিভ থেকে নেগেটিভের সমস্ত নিয়ম শেষ হচ্ছে। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। যদি একটু উপকৃত হও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে।